আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের। চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সম্পর্ক জোরদারে 4 দিনের কর্মসূচি। শিকাগোতে অভিবাসন অভিযান ঠেকাতে মেয়রের কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান নিয়ে উত্তেজনা বাড়ছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের রাজনীতির প্রাঙ্গণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। এদিকে শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের। ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন ভাতা নিয়ে চলমান বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী জাকার্তার বাইরের অন্তত 4টি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, তিনি দেশে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছেন। ফলে তিনি বুধবার চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় অংশ নিচ্ছেন না। মাকাসারে বিক্ষোভ চলাকালে আগুনে পুড়ে 3 জনের মৃত্যু হয়েছে। সিরেবনে পার্লামেন্ট অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। পেকালঙ্গান ও ওয়েস্ট নুসা তেঙ্গারায় পুলিশ কাঁদনে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। বালিতেও শনিবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে। সরকার বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভকে উস্কে দেওয়া হচ্ছে। এর জেরে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে। বিক্ষোভের মধ্যে নাসদেম দলের সংসদ সদস্য আহমেদ সারুনি বেতন ভাতা নিয়ে সমালোচনাকারীদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড বলায় জনরোষ আরও বেড়ে যায়। পরে তার বাড়িতে হামলা ও লুটপাট চালায় বিক্ষোভকারীরা। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন প্রেসিডেন্ট প্রাবোর সরকারের 1 বছরের শাসনের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সম্পর্ক জোরদারে 4 দিনের কর্মসূচি। মালয়েশিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে 4 দিনের সফরে রোববার সকালে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে 31 অগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে আনোয়ার সাংহাই সহযোগিতা সংস্থা SCO শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফদজিল জানিয়েছেন, এই সফর দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতির প্রতিফলন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ড ওয়ান আজিজাহা, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এবং বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাফারুল আব্দুল আজিজ সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। আগামীকাল সোমবার আনোয়ার SCO শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি হবে প্রথমবার কোনো মালয়েশিয়ান নেতা উচ্চ পর্যায়ের এই সমাবেশে আমন্ত্রিত হওয়ার ঘটনা। 1 সেপ্টেম্বর তিনি SCO প্লাস সম্মেলনে ভাষণ দেবেন। আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার এই অংশগ্রহণকে SCOর সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বেইজিংয়ে আনোয়ার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনায় থাকবে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। লি কিয়াং দিয়াউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় আনোয়ারের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। সফরের থাকে আনোয়ার মালয়েশিয়া ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন। উল্লেখ্য, 2009 সাল থেকে টানা 16 বছর ধরে চীন মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2024 সালে দুই দেশের মোট বাণিজ্য দাঁড়ায় 484.12 বিলিয়ন রিঙ্গিত, যা মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্যের 16.8%।
শিকাগোতে অভিবাসন অভিযান ঠেকাতে মেয়রের কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান নিয়ে উত্তেজনা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। এক সরকারি নির্দেশনায় মেয়র জনসন বলেন, আমাদের শহরে অসাংবিধানিক এবং বেআইনি সামরিক দখলদারির কোনো প্রয়োজন নেই, আমরা তা চাইও না। শহরের বিভিন্ন দফতরকে তিনি নির্দেশ দিয়েছেন কিভাবে সম্ভাব্য ফেডারেল অভিযানের প্রতিক্রিয়া জানাতে হবে। ট্রাম্প ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে প্রায় ২,০০০ সেনা মোতায়েন করেছেন এবং হুমকি দিয়েছেন যে শিকাগোতেও সেনা পাঠানো হবে। তার দাবি, অপরাধ, গৃহহীনতা এবং অনিবন্ধিত অভিবাসীদের দমনে এই পদক্ষেপ জরুরি। শিকাগোকে অরাজক শহর হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প প্রশাসন বিপুল সংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা পাঠানোর পরিকল্পনা করছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র মেয়রের নির্দেশনাকে প্রচারের কৌশল বলে মন্তব্য করেছেন। এই ঘটনার মাধ্যমে সহিংস অপরাধ এবং অভিবাসন ইস্যুতে হোয়াইট হাউস এবং ইলিনয় অঙ্গরাজ্যের স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে। মেয়রের নির্দেশনায় ফেডারেল বাহিনী মোতায়েন ঠেকানোর পাশাপাশি বিদ্যমান নগরনীতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন পুলিশ সদস্যদের বডি ক্যাম এবং পরিচয়পত্র বাধ্যতামূলক, মাস্ক পরা নিষিদ্ধ। অভিবাসীদের অধিকার সম্পর্কে সচেতন করতে শহর কর্তৃপক্ষ প্রচার কার্যক্রম বাড়াবে বলেও জানিয়েছেন মেয়র। তিনি স্পষ্ট করেছেন যে স্থানীয় পুলিশ ফেডারেল বাহিনীর সঙ্গে যৌথ টহলে অংশ নেবে না। শিকাগোর তথ্য অনুযায়ী শহরের প্রতি ৫ জন বাসিন্দাই একজন অভিবাসী। তাদের অর্ধেকের বেশি ল্যাটিন আমেরিকার দেশ থেকে এসেছেন। তবে বৈধ কাগজপত্র ছাড়া কতজন রয়েছেন তা স্পষ্ট নয়। ট্রাম্প শিকাগোকে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর হয়েও একটি হত্যার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, শহরের অপরাধ পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ৭ বছর পর চীন সফরে গিয়ে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, ভারত পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে দুই নেতা একমত হন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে, যেখানে রাশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নেতারাও উপস্থিত ছিলেন। মোদি জানান, বিতর্কিত হিমালয় সীমান্তে এখন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। ২০২০ সালের প্রাণঘাতী সংঘর্ষের পর দীর্ঘদিন উত্তেজনা চললেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। বিশ্লেষকের মতে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটনে চাপের মুখে ভারত ও চীন ঐক্যবদ্ধ অবস্থান নিতে চাইছে। মাত্র ৫ দিন আগে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর ৫০% শুল্ক কার্যকর করেছে। মোদি আরও জানান, ২০২০ সালের পর থেকে বন্ধ থাকা ভারত-চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে, তবে নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ভারতে সফর করে বিরল মনিজ, সার ও টানেল বোরিং যন্ত্রের রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করার ঘোষণা দিয়েছেন। চীনের রাষ্ট্রদূত শু ফেইহুংও বলেছেন, বেইজিং ওয়াশিংটনের শুল্ক আরোপের বিরোধিতা করছে এবং ভারতের পাশে দৃঢ়ভাবে থাকবে। এদিকে চীন ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতে বৌদ্ধ তীর্থস্থানে যাওয়ার অনুমতি দিয়েছে এবং পর্যটক ভিসা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। মনোজ কেওয়ালডামানি বলেন, ভারত ও চীন এমন এক প্রক্রিয়ায় যুক্ত যা দীর্ঘ এবং জটিল হবে। এর মাধ্যমে তারা সম্পর্কের একটি নতুন ভারসাম্য খুঁজে নিতে চাইছে। সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের রাজনীতির প্রাঙ্গণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রিজভীর অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও দোসররা রয়েছে যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই কারণেই তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছেন। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে আরপিও, সীমানা পুনর্নির্ধারণ এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়, তবে কোনো নির্দিষ্ট আসন নিয়ে কথা হয়নি বলে জানান রিজভী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেছি। আশা করি কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার বিষয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নূর। তার উপর হামলা নিন্দনীয়, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, কে নিবন্ধন পাবে সেটা কমিশনের সিদ্ধান্ত। বিএনপি প্রত্যাশা করে সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।
এদিকে শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুনুল হক শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত শাপলা কেন্দ্রিক সম্মাননা ও সম্মিলনী 2025 অনুষ্ঠানে তিনি বলেন, শাপলার চেতনাকে আগামীর বাংলাদেশের মাইলফলক হিসাবে প্রতিষ্ঠা করতেই শাপলা স্মৃতি সংসদ গঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রে শাপলার কথা না আসায় এর দায় ড ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, 2013 সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। শহীদদের রক্ত ইতিহাসকে চিরজীবন্ত করে রেখেছে, যা গোপন করার অপচেষ্টা বিগত 1 যুগ ধরে চলেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, শাপলার শহীদরা আমাদের ঈমানি শক্তির প্রতীক, তাদের আত্মত্যাগী ইসলামী আন্দোলনের ভিত্তি। জামায়াতে ইসলাম বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি আব্দুল হালিম বলেন, গত 15 বছরে আলেম সমাজকে ভিন্নভাবে চিত্রিত করা হয়েছে, এখন তা পাল্টে গেছে। এনসিপির সিনিয়র সমন্বয়কর আব্দুল হান্নান মাসুদ বলেন, শাপলার ঘটনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। সংবিধান পরিবর্তন না হলে আবারও শাপলা ফিরে আসবে। বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল জামান রতন বলেন, ইসলামের তাহজিব ও তামাদ্দুন রক্ষায় আপনাদের বজ্রকণ্ঠ যতদিন থাকবে ততদিন ইনসাফ থাকবে। অনুষ্ঠানে 2013 সালের গণহত্যা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ, চিকিৎসা, আইনি সহায়তা ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় আল জাজিরা, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক ব্যাংক হাসপাতাল, অধিকার ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া 21 জন ব্যক্তিকে গণমাধ্যম, আইন, চিকিৎসা, সাহিত্য ও পুনর্বাসনে অবদানের জন্য সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট তুলে দেন শহীদ মতিউর রহমান, মুক্তার মিয়া ও ইউনুস আলীর গর্বিত পিতারা।